গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে কিন্তু আবার হাজির হয়েছি। ঘড়িতে কিন্তু প্রায় 8টা বেজে গেছে। ঘুম থেকে অনেকক্ষণ উঠে গেছি। উঠে একটু এক্সারসাইজ কমপ্লিট করে সব হাতের কাজগুলো কিন্তু সেরে নিয়েছি। আর আজকে এত বেশি গরম, গরম হলো, কালকে একটু বৃষ্টি হয়েছে, তবুও কেমন একটা ভ্যাপসা গরম রয়েছে। যার জন্য দেখতে পাচ্ছ আমি কিন্তু কানের গলার কিছুই পরিনি, একেবারেই ফাঁকা। আসলে গরমে এগুলো পরতে ভালো লাগে না। তো যাই হোক, আজকে কিন্তু সকালবেলা কিচেন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে সকালবেলায় কিন্তু ব্রেকফাস্টের মেনুতে রয়েছে কিন্তু এই কাবলি ছোলার ঘুগনি আর লুচি। যার জন্য দেখো কাবলি ছোলা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, আর এখানে কিছুটা আলু কেটে রেখেছি। এটা দিয়ে কিন্তু আজকে ঘুগনিটা করব। আরেকদিকে কিন্তু এই যে দেখো ময়দাটাও কিন্তু আমার মোটামুটি মাখা হয়ে গেছে। পরে আরেকটু মেখে একদম ফুলকো ফুলকো লুচি ভাজবো। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক, নইলে কিন্তু আমার হাজব্যান্ডের আবার দেরি হয়ে যাবে। আমি কিন্তু অলরেডি কড়াটা বসিয়ে দিয়েছি, এবার রান্নাটা ফটাফট করে নিই। কড়াটা গরম হতেই ওর মধ্যে তেল আর ফোড়ন দিয়ে কিন্তু কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো দিয়ে বেশ সুন্দর একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু ঘুগনিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আর তোমরা কে কে ঘুগনি খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিও। আমার হাজব্যান্ড তো ঘুগনি খেতে, বিশেষত কাবলি ছোলার ঘুগনি খেতে ভীষণ পছন্দ করে। আর আলুর ভেতরে একটু পেঁয়াজ দিয়ে আর যে বেটে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই ঘুগনিটা যদি ভালোভাবে তোমরা কষিয়ে রান্না করো দেখবে খেতে অনেক বেশি টেস্টি হয়। এতটা গরম পড়েছে, অনেক দিনই ঘুগনিটা কিন্তু করা হয় না। আসলে এত গরমে এই ধরনের খাবার কিন্তু খেতেও ইচ্ছে করে না। বেশ অনেক দিন পরে মনে হলো যে আজকে একটু ঘুগনিটা করি। তো কাবলি ছোলাটাতে তোমরা আগেই দেখেছিলে যে একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো সেই সেদ্ধ করা কাবলি ছোলাটাই দিয়ে কিন্তু মশলার ভেতরে সুন্দর করে একটু নেড়েচেড়ে নেব। সুন্দরভাবে এই কাবুলি ছোলাটা নেড়েচেড়ে একদম জল দিয়ে দিব, তাহলেই কিন্তু আমার ঘুগনিটা একদম রেডি হয়ে যাবে। আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আমি ময়দা মেখে রেখেছি। আর দেখো অলরেডি কিন্তু লেচি কেটেও নিয়েছি। এবার কিন্তু বেলার পালা। আর আমি বেলতে কিন্তু খুব বেশি পারদর্শী নই, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। মোটেও কিন্তু গোল হয়নি, অনেক চেষ্টা করছি, ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন দিক থেকে চেষ্টা করছি, তবুও কিন্তু গোল হয়নি। সে যাই হোক, খাওয়া গেলেই হবে। আর এদিকে ঘুগনিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর ঘুগনিটা একটু কিন্তু বোলের মধ্যে বেড়েও নিলাম, তারপরেও কিন্তু দেখছি বেশ খানিকটা ঘুগনি রয়ে গেছে। কারণ গরম বলে ঘুগনিটা কিন্তু বেশ একটু পাতলাই করেছি, তাহলে কিন্তু খেলে অত বেশি সমস্যা হবে না। ওইদিকে কিন্তু লুচিগুলো আমার সবগুলো বেলা হয়ে গেছে। এবার কিন্তু ভেজে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছ প্রথম লুচিটা কিন্তু দারুণ ফুলেছে। আর লুচি ফুললে কিন্তু আমার কিন্তু মনে ভীষণ আনন্দ হয়। তোমাদের কার কার এরকম হয় প্লিজ কমেন্ট করে জানিও। আসলে লুচি ফুললে কিন্তু মনের ভেতর একটা আলাদাই আনন্দ লাগে। তার প্রথম লুচিটাই এরকম ফুলে গেছে, মনে হচ্ছিল যাই হোক, বেলেছি যেমন তেমন লুচিগুলো কিন্তু ভালোই ফুলছে, এটা দেখেই মন শান্তি। তো এরপর পরপর করে কিন্তু লুচিগুলো ভেজে নিতে হবে, কারণ সময় কিন্তু হাতে একদমই নেই। প্রায় 9টা বেজে গেছে। আর এইদিকে কিন্তু মিস্টার হাজব্যান্ড কিন্তু অনেকক্ষণ ধরেই তাড়া দিচ্ছে। এই যে দেখো ফুলকো ফুলকো লুচি, আর তার সঙ্গে হচ্ছে গরম গরম একদম ধোয়া ওঠা কাবলি ছোলার ঘুগনি। কম্বিনেশনটা কিন্তু জাস্ট ফাটাফাটি। এই কম্বিনেশনে আমরা বাঙালিরা কিন্তু এক্কেবারে ফিদা। আর খেতেও অনেক বেশি ভালো লাগে, দেখতেও কিন্তু অপূর্ব লাগে। দেখো প্ল্যাটারটা পুরো সাজিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে হাজব্যান্ডও চলে গেছে কিন্তু অফিসে। এরপরে কিন্তু আমি কাজে লেগে পড়েছি। দেখতে পাচ্ছ অনেকগুলো জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো কিন্তু এবার গোছাতে হবে। এবার গুছিয়ে কিন্তু আজকে ভাবছি সমস্ত কিছু গুছিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে ঢুকবো। কারণ একবার যদি রান্নাঘরে ঢুকে যাই তাহলে কিন্তু এই কাজগুলো পড়ে থাকে। আর আমি সাধারণত কিন্তু বেডটা একদম সেট করি না, ও চলে যাওয়ার পরে একবারে সেট করি। কারণ প্রথম বিয়ের প্রথম আমি কিন্তু করতাম, প্রথমে ঘুম থেকে উঠে বেডটাকে সেট করে নিতাম। বাট ওই দেখতাম ও চলে যাওয়ার পরে ওই একই আগের মতোই হয়ে যেত। তো নিটফল আমার একদম পুরো জিরো, আমার কাজটা করা পুরো বেকার হয়ে যেত। যার কারণে এখন কিন্তু বুদ্ধি পাকিয়েছি, এখন কিন্তু আমি আগে বেডটা সেট করি না, ও চলে যাওয়ার পরই তারপরেই কিন্তু আমি এই ঘরের
গোছানোর কাজে লেগে পড়ি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু সমস্ত জামা কাপড় গোছানোও হয়ে গেছে। আমি কিন্তু বেডশিটটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, বেডটাও কিন্তু মোটামুটি সেট হয়ে গেছে। আর দেখো উঁচু পিলারের মতন উঠে গেছে না কতগুলো জামা কাপড়। এই রোজ দিনই একই থাকে, যেহেতু এখন গরম, প্রতিদিনই জামা কাপড় ধুতে হয় আর এত এত জামা কাপড় ভাঁজ করতে হয়, এটা রোজকার দিনের ঘটনা। তো এবার সবগুলো কিন্তু জামা কাপড় রাখছি, আর রাখতে গিয়ে দেখো কি বিপত্তি হলো। একেবারে ওয়ারড্রপের যে লকটা আছে সেই লকের ওইখান থেকে আমার হাতটা এতটা ছড়ে গেছে, আর আমার ব্লাডটা একটু কম বলে কিন্তু রক্তটা অতটা বেরোয়নি, কিন্তু অন্যদের হলে কিন্তু অনেকটা ব্লাড বেরিয়ে যেত। আর এই যে দেখো ব্যালকনিতে এসে একটু প্রকৃতি দেখছিলাম, প্রকৃতি দেখতে দেখতেই কিন্তু হঠাৎ একটা ভীষণ রকম আওয়াজ, সে আওয়াজ শুনে কিন্তু মানে আমিও ভয় পেয়ে গেছি। আর আমার রান্নাঘরে কিন্তু দিদিও কাজ করছিল, দিদিও একদম আঁতকে উঠেছে। কি হলো বুঝতে পারছিলাম না। আর আমি তো এখানেই ছিলাম, তো দেখতে পাচ্ছিলাম যে এই যে দেখতে পাচ্ছ হাই এক্সটেনশন তারটা, এই তারটা কিন্তু আমার ব্যালকনির পাশ দিয়েই চলে গিয়েছে। এই তারটাতেই মনে হলো যে এখানেই কিছু একটা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এই হাই এক্সটেনশন তারটা কিন্তু একেবারে রাস্তার মেইন রোডের ওখানে কিন্তু একটা বড় পোল আছে, ওইখানে কিন্তু অনেকগুলো কিন্তু মিটার আছে। তো ওই পোলটাতেই কিন্তু ফায়ারিং হলো, ফায়ারিং হয়ে একদম ধোঁয়ায় কিন্তু পুরো ভর্তি হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটা তখন অন ছিল না, আর এতটা গাছপালা যে তোমরা বুঝতেও পারছো না। অলরেডি কিন্তু এখানে লোক মানে পুরো জড়ো হয়ে গিয়েছিল, এবং পুরো দেখতে পাচ্ছ গাড়িগুলো পুরো দাঁড়িয়ে গেছে। এবং ফায়ারিংয়ের জন্য রাস্তাঘাটে তো অনবরতই এখানে গাড়ি চলে, হয়তো কারো গায়েও লেগেছে, খুব চিৎকার করছিল। তাকে বোধহয় হসপিটালাইজডও করতে হবে, তার জন্য বোধহয় তারা অ্যাম্বুলেন্সও ডাকবে, এরকম চিৎকার চেঁচামেচি হচ্ছিল। সত্যি মানুষের জীবন সত্যিই কতটা ঠুনকো। যে রাস্তায় বেরিয়েছিল সে কি বুঝতে পেরেছিল যে আজকে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটবে? এই যে দেখতে পাচ্ছ সমস্ত গাড়িগুলোকে কিন্তু ব্যাক করছে, সামনে কিন্তু একদম পুরো যানজট হয়ে গেছে। এই গাছের জন্য তোমাদেরকে হয়তো দেখাতে পারছি না, ভীষণ রকম একটা অ্যাক্সিডেন্ট মানে হঠাৎ করেই হয়ে গেল, মানে কোনো কথা নেই বার্তা নেই, মানে হঠাৎ এরকম। জানি না কার কী ক্ষতি হয়েছে, যারই হয়ে থাক সেটা সত্যি ভীষণ দুর্ভাগ্যজনক। সে বাড়ি থেকে যখন বেরিয়েছিল সে কিন্তু কখনোই ভাবেনি আমার সঙ্গে এরকমটা হবে। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেরই কিন্তু জীবনে এরকম অনেক ঘটনার সম্মুখীন হই, যেগুলো কিন্তু আমরা সাধারণত এক্সপেক্টই করি না, তবুও আমাদের সঙ্গে কেন জানি হয়ে থাকে। সে যাই হোক, যারই হোক, সে যেন ভালোভাবে সুস্থ হয়। তো তাকে হসপিটালাইজড করার জন্যই এখানকার লোকজন বিভিন্ন চেষ্টা করছে, এখানে দৌড়োদৌড়ি করছিল, চিৎকার চেঁচামেচি করছিল যে একটা অ্যাম্বুলেন্স ডাকার জন্য। যদিও দেখতে পাচ্ছি না কি হয়েছে, যার জন্য কিন্তু কষ্টটা আরও বেশি হচ্ছিল। আর এই ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু হঠাৎ করে কিন্তু পুরো লোডশেডিং হয়ে গেল এতটা গরমে। এই যে দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্সটা কিন্তু চলে এসছে। তো যাই হোক, অ্যাট লাস্ট অ্যাম্বুলেন্সে করে তাকে হসপিটালাইজড করা যাচ্ছে অনেকক্ষণ পরে। হয়তো তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ যে এখনই হয়তো নিয়ে গেল, তা না, ঘটনাটা কিন্তু প্রায় অনেকক্ষণ আগেই হয়েছে। বেশ কিছুক্ষণ হলো এখানে কিন্তু চিৎকার চেঁচামেচি এবং এই রকম একটা কিন্তু জ্যাম হয়ে গেছে রাস্তার মধ্যে। সত্যি হঠাৎ যে কখন কি হয়। অ্যাকচুয়ালি আমার এই ব্যালকনির পাশ দিয়ে এই হাই এক্সটেনশন তারে কিন্তু বেশ কয়েকবার আমি এখানে আসার পরে মানে ফায়ারিং হয়েছে এবং লোডশেডিং হতো, কিন্তু এরকম ঘটনা কখনো হয়নি যে রাস্তার কোনো লোক বা তাদের অসুবিধে হয়েছে বা সে আগুনগুলো তাদের গায়ে পড়ে বা তাদের কোনো ক্ষতি হয়েছে। এই প্রথমবার দেখলাম যে এরকম একটা প্রবলেম ক্রিয়েট হলো। অ্যাকচুয়ালি হঠাৎ একটা এত জোরে একটা আওয়াজ হলো যে ঘর থেকে দৌড়ে এসে আমি ক্যামেরাটা অন করেছি। অন করতে করতে কিন্তু অনেকটা সময় চলে গেছে, যার জন্য তোমাদের দেখাতে পারলাম না। মনটা কিন্তু ভারী খারাপই হচ্ছিল, কিন্তু কি আর করার, কাজকর্ম তো করতেই হবে।
তারপরে যাই হোক রান্না সেরে স্নান টান সেরে, আর আজকে তোমাদেরকে তো এর আগেই দেখিয়েছিলাম আমি কিন্তু বাবা লোকনাথের পুজো করেছি। তো তার কিন্তু 2.5 দিন হয়ে গেছে, 2.5 দিন পরে কিন্তু ঘটগুলো ওঠাতে হয়। আর আমার হাজব্যান্ড কিন্তু স্নান সেরে বাবাকে কিন্তু আসনে উঠিয়ে দিয়েছে। আর আমি এই সমস্ত কিছু, এই ফুল, ঘট, ডাব, যত সমস্ত যাবতীয় কিছু আছে সেগুলোকে একটু আলাদা আলাদা করছি। কারণ কিছু জিনিস আছে যেগুলো হয়তো নদীর জলে ফেলতে হবে, আর কিছু জিনিস রয়েছে যেগুলো ঠাকুরমশাইকে দিতে হবে। যেমন এই ধুতিটা ঠাকুরমশাইকে দিতে হবে, 5 ফল দিতে হবে, কলার ছড়াটা দিতে হবে, তারপরে ভুজি দেওয়া রয়েছে। ভুজি মিন্স ওই আমাদের হিন্দু শাস্ত্র মতে চাল, একটা কোনো সবজি আর 1 টাকার কয়েন, এটা কিন্তু যে কোনো পুজোতেই দেওয়া হয় এবং সেটাকে কিন্তু শুভ বলে মানা হয়। তো এই সমস্ত কিন্তু গুছিয়ে নিচ্ছি, ক্লিনিংটা করে নিই, তাহলে এই জায়গাটা একদম পুরো ক্লিন হয়ে যাবে। যেহেতু ওই দিন অনেক সিঁদুর দেওয়া হয়েছিল, যার কারণে একদম মেঝেটা সিঁদুরে ভর্তি হয়ে গিয়েছিল, যার কারণে একটু সার্ফ দিয়ে কিন্তু পুরো ঘরটাই আমি ক্লিন করে নিচ্ছি। নইলে কিন্তু একদম কেমন পিছল পিছল হয়ে গেছিলো। তো আমার সমস্ত ঘর দেখো পুরো ক্লিন হয়ে গেছে। এবার কিন্তু পুজো দিতে হবে। তো আমার দেখতে পাচ্ছ আমার কিন্তু পুজো দেওয়াও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমার গোপুসোনাকে কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, এদিকে বজরংবলীকেও দিয়েছি। পুজো দেওয়া কমপ্লিট। দেন এবার দেখো খাবার টেবিলে চলে এসেছি। আজকে কিন্তু রান্না করেছি একদম ডাটা দিয়ে পাতলা মসুর ডাল। যেহেতু এত গরম, তার ওপরে আবার লোডশেডিং, সেই যে 10:30টায় লাইনটা মানে চলে গেছে, কারেন্টটা চলে গেছে, তার সঙ্গে দেখো গতকালের মাছ ছিল, 2 পিস মাছ ছিল, গতকাল রাতে আর খাওয়া হয়নি, তো সেটাই বের করে গরম করে নিয়েছি, সঙ্গে ভেন্ডি ভাজাও করেছি। দেখতে পাচ্ছ আসলে 2জন মানুষ তো, যদি এরপরে আরও রান্না করি তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। আর নিচের কাকিমা দেখো, আমার তো মনে হলো একটা কিন্তু আমি অলরেডি খেয়েছি, চাল কুমড়োর বড়া বলেই মনে হয়েছে, সঙ্গে কিন্তু আমের চাটনিও একটু রয়েছে, ফ্রিজে ছিল, তো সবই বের করে নিয়েছি। আজকে এই দিয়েই কিন্তু মোটামুটি লাঞ্চটা করে নেব। অ্যাকচুয়ালি গরমের দিনে কিন্তু এরকম পাতলা মুসুর ডাল আর সঙ্গে 1 টুকরো লেবু থাকলে কিন্তু আমার জন্য খাওয়াটা কমপ্লিট হয়ে যায়, আর সঙ্গে যদি ঝুরঝুরে আলু ভাজা থাকে। তো যাই হোক, আজকে আলু ভাজা নেই, আজকে ভেন্ডি ভাজা রয়েছে। এই ভেন্ডি ভাজা, এই বড়া, মাছের ঝোল আর ডাল আর চাটনি, ব্যাস। এই তো আমাদের বাঙালির সিম্পল খাবার। আর এই খাবারগুলো কিন্তু বাড়তে বাড়তে আমার হাজব্যান্ডও চলে এসছে, দেখতে পাচ্ছ, সে কিন্তু হাত ধুয়ে নিচ্ছে। আর তার সামনে এই ক্যামেরাটা যখনই ধরি, কি যে একটা অদ্ভুত আচরণ করে, মানে একেবারে এতদিনও ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারিনি, আর জানি না কবে হবে। মানে তোমরা হয়তো দেখলে ভাববে কি যে এরকম করে কেন বোকার মতো হাসছে। ও এখনও ক্যামেরার সামনে আসলে এমনই করে। ক্যামেরার বাইরে কিন্তু অনেক বেশি মানে কি বলবো ম্যাচিওর, কিন্তু ক্যামেরার সামনে আসলে যে কেন এমনটা করে আমি সত্যিই বুঝতে পারি না। তো যাই হোক, ওকে সেটাই বলছিলাম যে এত গরম আর নিতে পারছি না। সেই ধরো 10:30 থেকে ঘড়িতে এখন প্রায় 2:30 বেজে গেছে, এখনও পর্যন্ত লাইন আসেনি। আর ও বলছিল আশেপাশে দেখেছো, খোঁজ নিয়েছো, সবার বাড়িতে আছে কি? তো এইসবই কথাবার্তা বলতে বলতে ও কিন্তু খেতে বসে গেল। কিন্তু খোঁজ নিয়েছিলাম পাশের বাড়িতে কিন্তু রয়েছে, তখন কিন্তু একটু চিন্তা হচ্ছিল যে পার্সোনালি কাকুর এই বাড়িতেই সমস্যা কি না সেটা নিয়ে। তো ওকে বললাম তাহলে কাকুকে বলো, যদি কমপ্লেন লঞ্চ করতে হয় তাহলে কমপ্লেন করে দেব। তো এই নিয়ে আলোচনা করতে করতে আর গরমে ঘামতে ঘামতে খাওয়া দাওয়া কিছুই ভালো লাগছে না খেতে, এত গরম, মনে হচ্ছে যে শুধু ওই লেবু চিপে একটু ডাল দিয়ে ভাত মেখেই খাই, তাহলে আর কিছু না। আর এই যে দেখো, ওর তো এরকম বোকা বোকা হাসিটা সঙ্গে রয়েই গেছে, কি আর বলবো। ওই তো ও খাওয়া দাওয়া করছে, এবার আমিও খেয়ে নেব, কারণ এদিকে একটু খিদে পেয়েছে, কিন্তু গরমে খেতেও ইচ্ছা করছে না, খেতে তো হবেই। তো ও খাওয়া শুরু করেছে, এবার আমিও খেয়ে নিব। খেয়ে দিয়ে ভাবছি আজকে তো ঘরে টেকা যাচ্ছে না। আর এই যে দেখো, যে কোনো ওকে বড়া খেতে দেবে, সেই বড়া ওর খাওয়ার প্রতি একটা অনীহা রয়েছে। তো বলে বলে যাই খাওয়ানো হচ্ছে। খাওয়া দাওয়া সেরে উপরে ছাদে গিয়েছিলাম,
দেখো ছাদ থেকে চলে এসেছি, সন্ধে হয়ে গেছে, সন্ধ্যা প্রদীপও দিয়ে দিয়েছি। দেখো কি দুর্দশা, এখন কিন্তু ঘড়িতে প্রায় 6টা সাড়ে 6টা বেজে গেছে, তারপরও কিন্তু এখনও কারেন্ট আসেনি। চারিদিকে বিদঘুটে একটা অন্ধকার, তার মধ্যে একটা অসহ্য গরম, কিছুই ভালো লাগছে না। এই যে দেখতে পাচ্ছ আমাদের পাশের বাড়িতে কিন্তু ইলেকট্রিসিটি রয়েছে, আশেপাশেই দেখো সবার বাড়িতেই কিন্তু এই যে উইন্ডোগুলো দিয়ে দেখা যাচ্ছে সবার বাড়িতেই কিন্তু লাইটগুলো জ্বলছে। শুধুমাত্র আমাদের এই দিকে 2-3টে বাড়িতেই এরকম প্রবলেম হয়েছে, জানি না কেন। কমপ্লেন তো লঞ্চ করেছি, তো এখন দেখা যাক, ওরা বললো আসতে একটু দেরি হবে, কতটা দেরি হবে জানি না। চারিদিকে এরকম ক্যান্ডেল জ্বালিয়ে একটা ভৌতিক পরিবেশ রচনা করেছি, করে এই গরমের মধ্যে বসে আছি। চারিপাশে এরকম প্রদীপ সন্ধ্যাবেলা আর হচ্ছে ক্যান্ডেল জ্বলছে, মানে কি বলবো। ওই যে দেখো দূরের ওই ফ্ল্যাটটাতেও কিন্তু ওখানেও ইলেকট্রিসিটি রয়েছে, কি অদ্ভুত একটা পরিবেশ। শুধু এই মাঝে এই 2-3টে বাড়িতেই এরকম প্রবলেম হয়েছে, জানি না তারা কমপ্লেন লঞ্চ করেছে কি না। তো কাকুর বাড়ির জন্য কিন্তু আমরা কমপ্লেন লঞ্চ করে দিয়েছি, এখন দেখা যাক কতক্ষণে আসে, অপেক্ষা করছি কখন আসবে। আশেপাশে দেখো কেমন লাগে, সবাই কিন্তু আলোর মধ্যে রয়েছে আর আমরা অন্ধকারে রয়েছি। যাই হোক, রাত্রি কিন্তু প্রায় 9:30টার দিকে কিন্তু দীর্ঘ 11 ঘন্টা পর এই যে ইলেকট্রিসিটি এসছে। রাত্রিবেলায় কিন্তু এই যে ভাত ঠাত বসিয়ে দিয়েছি এসে। তো যাই হোক, আজকে একটা দুর্বিষহ দিন কাটালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।